গল্পের বইটা পড়তে পড়তে জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন শ্রাবণবাবু। সকাল থেকে আকাশটা কালো করে রয়েছে, বৃষ্টি নামবে নামবে করেও নামছে না। চোখের মোটা কাচে চশমাটা নামিয়ে পড়ে থাকা ফতুয়াটা দিয়ে মুছে হাত ঘড়ির দিকে তাকালেন দিন। সময় সকাল 11:10। অতীতের ভিড়ে যেন পিছিয়ে গেল 40টা বছর আগে। সেদিনও সকাল থেকে এমনই কালো হয়ে এসেছিল আকাশটা। তারপর বেলা 11টা নাগাদ নামলো অঝোর ধারায় বৃষ্টি। নামের সাথে তখনও বাবুটা যোগ হয়নি, নিতান্তই ছেলে মানুষ, বয়স 16 কি 17। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। শুনছেন সমপ্রেমী গল্পের প্রথম গল্প। হয়তো কেউ কেউ আমাদেরকে আগে থেকে চেনেন, কারণ কয়েক বছর আগেও আমরা আপনাদের জন্য নিয়ে আসতাম প্রত্যেক সপ্তাহে এক নতুন সমপ্রেমী ভালোবাসার গল্প। কিন্তু বিশেষ কিছু কারণের জন্য সেটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে চিন্তা নেই, আমরা আবারও শুরু করতে চলেছি আমাদের গল্প। প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকেল 5টায় আমরা আসছি আমাদের গল্প নিয়ে। এই গল্পটি আমাদের আগের গল্পগুলোর মধ্যে এক সেরা গল্প ছিল, সেই কারণে এটা দিয়েই শুরু করছি। গল্প পাঠে আমি শুভজিৎ, আর গল্পের লেখক অভিষেক। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম গল্প। নতুন নতুন কলেজে উঠে থিয়েটার নিয়ে বেশ মজা ছিল। রোজ রোজ থিয়েটার দেখতে যাওয়া সে এক অদ্ভুত নেশা, আজকালকার ওই স্মার্টফোনের থেকেও ডেঞ্জারাস। সেদিনও গড়িয়া থেকে হাতিবাগান গিয়েছিল থিয়েটারের নেশায়। কলকাতার তখনকার বিখ্যাত স্টার থিয়েটার। ওর প্রিয় অভিনেতার নাটক মঞ্চস্থ হন। বেলা 11:30টায় নাটকের সময়। আকাশের মেঘ দেখে মনে মনে সে বলল, আজকেই ছাতাটা আনতে বললাম, আর আজই এমন আকাশ কালো করে আসতে হলো। ভগবান, এখন যেন বৃষ্টি না নামে, দেখো একটু। কিন্তু ভগবান সে কথা শোনেন। নামলো মুষল ধারায় বৃষ্টি। হাতিবাগানের রাস্তায় একেবারে কাক ভিজতে লাগলো সে। এবার উপায় না পেয়ে সে দৌড়তে যাচ্ছিল। এমন সময় জুতো ছিঁড়ে সামনের দিকে হুমড়ে খেয়ে পড়ল সে। রাস্তার কাদা জলে একেবারে কর্দমাক্ত। উঠতে যাবে এমন সময় সামনে ওকে সাহায্য করার জন্যই কে যেন একটা হাত বাড়ালো। হাত ধরে কোন রকমে উঠে তাকিয়ে সে তো অবাক। সামনে দাঁড়িয়ে তারই প্রিয় নায়ক। নিজের প্রিয় নায়ককে সামনে দেখে আনন্দে মনটা নিচে উঠল। কিন্তু নিজের যা দশা, ওকে ভালো করে আলিঙ্গনও করতে পারবে না সে। নিজের অবস্থার জন্য নিজেই বড্ড লজ্জা বোধ করল। এবার ওদিক থেকে কথা এলো, তোমার লাগেনি তো? সে পুরুষালী কণ্ঠস্বর, যা সারা স্টেজ কাঁপায়। তার গলার কখনো গাম্ভীর্যে বা কখনো রোম্যান্টিজমে। হাততালিতে ভরে ওঠে মঞ্চ। শ্রাবণ তার প্রিয় নায়কের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আকাশ ভাঙা বৃষ্টিতে তখনও দুজনেই ভিজছে। নায়ক আবারও বলল, কি হলো, লেগেছে নাকি কোথাও? না না কুমার, বলেই শ্রাবণ নিজের জিভ কেটে আবার বলল, সরি সরি স্যার। আসলে আপনাকে কপালকুণ্ডলায় নবকুমারের চরিত্রে দেখার পর থেকে কুমার বলেই সম্বোধন করি, দয়া করে কিছু মনে করবেন না। শ্রাবণের নায়ক কুমার এবার একটু মুচকি হেসে পড়লেন। এই যে আমার পরম পাওনা, একজন অভিনেতাকে তার নিজের নামের থেকে
চরিত্রের নামে ডাকলে তার বেশি ভালো লাগে। আমি আপনার বিগ ফ্যান। আপনার অভিনয় দেখব বলে আমি বালিগঞ্জ থেকে এখানে এসেছি। তোমাদের মতো ফ্যান আছে বলেই তো আমরা অভিনেতারা আছি। কথা বলতে বলতে দুজনেই রাস্তা দিয়ে থিয়েটারের দিকে হাঁটতে লাগলো। বৃষ্টিটা একটু কমে এলো। কুমার বললেন, তোমার তো সারা জামা কাপড়ে কাদা লেগে গেছে, তুমি কি এভাবেই ভেজা জিনিস পরে নাটক দেখবে? হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। ধুর, কি যে বলো, ঠান্ডা লেগে যাবে। না না স্যার, কিচ্ছু হবে না। ছাই হবে না। ঠান্ডা লাগলে কষ্টটা কে পাবে শুনি? না স্যার, এত সহজে আমার ঠান্ডা লাগবে না। একটা কথা, আমাকে এত স্যার বলার কি আছে? তুমি না আমায় কুমার বলে সম্বোধন করো? না, আসলে সেটা তো আপনার আড়ালে। আপনাকে আমি কিভাবে আপনার সামনে নাম ধরে ডাকবো? মুখ দিয়ে। আর শোনো, আমার সাথে আমার গ্রিন রুমে চলো। ওখানে আমার এক্সট্রা একটা স্যুট আছে, ওটা পরে নেবে। না না, অসুবিধা নেই, আমি এটা পরেই থেকে যাব। একদম বেশি কথা বলবো না, যা বলছি তাই করো। চলো আমার সাথে। শ্রাবণ কুমারের সাথে গ্রিন রুমে এলো। কুমার একটা ব্যাগ থেকে একটা জামা আর একটা প্যান্ট দিয়ে বললেন, নাও, এটা পরে নাও। বলতে বলতে দুবার তার হাঁচি হলো। শ্রাবণ বলল, এ কি, আপনার তো ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ, আমার একটুতেই। বলতে বলতে আবারও দুবার হেঁচে নিলেন কুমার। শ্রাবণ বলল, আপনি আগে তাড়াতাড়ি চেঞ্জ করুন। কুমার নিজের শার্টটা খুলে ব্যাগ থেকে একটা গামছা বের করে নিজেকে মুছতে লাগলেন। শ্রাবণের এবার একটু অপ্রস্তুত বোধ হচ্ছিল, কারণ ও বোঝে ও এই সমাজের উল্টো ধারায় বইছে। এই বয়সে যেখানে নারীদের প্রতি আকর্ষণ বোধ হওয়ার কথা, ওর আকর্ষণ একজন পুরুষের প্রতি। কে জানে এটা কোনো রোগ নাকি অন্য কিছু। ভয়ে কাউকে এ বিষয়ে কিছু বলতেও পারে না সে। অন্যদিকে কুমারের পুরুষালী শরীর তাকে তীব্র আকর্ষণ করলেও সে নিজের সাথেই নিজে লড়াই করছে, এক পাশে চোখ বন্ধ করে দাঁড়িয়ে। কুমারের ডাকে চোখ খুলল শ্রাবণ। এবার তুমি চেঞ্জ করে নাও, সময় নষ্ট। একটু পরেই থিয়েটার শুরু হবে। শহরের বুকে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বিছানা থেকে শ্রাবণবাবু জানলার কাছে এসে দাঁড়ালেন। দূরে তারে একটা কাক বসে বসে ভিজছে। তার থেকে দূরে সম্ভবত ওরই আর একজন কেউ। একটু আগে এই দুটিতে বড্ড কাকা করে ঝগড়া করছে, আর এখন চলছে ওদের অভিমানের পালা। বেশ কিছুক্ষণ পর একটা কাক অন্যটির দিকে এগিয়ে গেল, কাকা করে কি যে বলল কে জানে। তারপর দুটিতে উড়ে গেল দূরের বটগাছটার দিকে। এসব দেখতে দেখতে শ্রাবণবাবু নিজের মনেই মনেই বলে উঠলেন, অভিমান, অভিযোগ, এসব নিয়েই তো জীবন। বাইরে বৃষ্টির শব্দের সাথে মিলে গেল সেদিনের থিয়েটারের শেষে দর্শকের হাততালির শব্দ। থিয়েটার শেষে কুমারের ব্রেন রুমের দিকে গেল শ্রাবণ। কত লোক কুমারকে ঘিরে রেখেছে, সবাই হাততালি দিচ্ছে, কেউ কেউ কুমারের নামের ধ্বনি দিচ্ছে। ভিড় একটু হালকা হতেই শ্রাবণ এগিয়ে গেল। কুমার বলল, দূরে দাঁড়িয়েছিলে এত? না, সবাই আপনার সাথে সময় চাইছিল। ও, আমি তো আপনার থেকে অনেকটা সময় পেয়েছিলাম, এখন আর সময় চাও না? কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না শ্রাবণ। সে আমতা আমতা করে বলল, আসলে জামা আর প্যান্টটা
ওটা থাক না তোমার কাছে। তা আবার হয় না? থাক, পরে যখন আমার লাগবে তখন নিয়ে নেব। আচ্ছা, তুমি তো বালিগঞ্জ যাবে, তাহলে আমার সাথেই চলো। দুজনে যখন স্টার থিয়েটার থেকে বেরোলো তখন প্রায় সন্ধ্যা। দুজন মিলে একটা 4 চাকা গাড়ি নিয়ে একসাথে উঠে পড়ল। কিছুক্ষণ পর শ্রাবণ বুঝতে পারল তার কাঁধে কুমারের মাথা। তাকিয়ে দেখলো কুমার তখন গভীর ঘুমে আছে। শ্রাবণের শরীর দিয়ে তখন বয়ে চলছে এক অদ্ভুত ভালো লাগা। নিজেকে বারংবার আটকাতে চেয়েও সব বারণ ভুলে যাচ্ছে যেন সে। খুব ইচ্ছে করছে কুমারের কাছে নিজেকে সঁপে দিতে। সংবরণ করছে সে বারবার। কুমারের গরম নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ে। এরই মাঝে কুমার শক্ত করে শ্রাবণের হাতটা ধরে নিল। শ্রাবণ না চাইতেও যেন একটু একটু করে কুমারের প্রতি দুর্বল হয়ে পড়ছে। ঘন্টাখানেক হলো শ্রাবণ বাড়ি ফিরেছে। নামার সময় কুমার ওকে কাল বাগবাজারে দেখা করতে বলেছে। ওখানে নাকি ওর একটা রিহার্সাল আছে। বেরিয়ে শ্রাবণের সাথে গঙ্গার ঘাটে যাবে। তবে আজকের কথাগুলো পরপর সাজাতে শ্রাবণের মনে হলো কুমারও কি তাহলে তার মত? কুমারও কি একজন পুরুষের প্রতি দুর্বল? এসব ভাবতে ভাবতে এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল। মনের কল্পনায় সাজাতে লাগলো কত কি। জীবনের এক নতুন উন্মাদনা যেন পড়া নাড়ছে। বাকি গল্পে কি হলো সেটা জানতে হলে অবশ্যই পরের পর্বটি দেখুন। আজকের গল্পটি এখানেই শেষ। দেখা হচ্ছে পরের গল্পে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।